আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক আগামীর সময়ের সম্পাদক জনাব মুস্তফা মামুন। মুস্তফা মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রুশাদ ফরিদি। ডক্টর ফরিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় একাধিক সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে বিশৃঙ্খলার শেষে কোথায় গিয়ে দাঁড়াতো তা কেউ জানে না। প্রশ্ন হলো, যে নির্বাচনকে বলা হচ্ছে গণতন্ত্রে ফেরার ভোট, যে নির্বাচনকে বলা হয়েছে শান্তিপূর্ণ ও স্বস্তির ভোট, সেই নির্বাচনকে এখন কেন ষড়যন্ত্রের নির্বাচন বলছে জামায়াত? আজ নির্বাচিত খবরের টেবিলে সেটা সহজ করে বুঝতে চাই। একই সাথে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে প্রাণহানির খবরটিও আনতে চাই আলোচনার টেবিলে। আমরা বুঝতে চাই, প্রায় প্রতি বছর এই সময়ে পাহাড় ধসের ঘটনা ঘটে, এমন তথ্য জানা থাকলেও কেন নিম্নবিত্তের অমূল্য প্রাণ রক্ষা করা যায় না? চলুন শুরুতেই 11 দলীয় ঐক্যের সেমিনারে জামায়াতের আমিরের যে বক্তব্যটি, সেই বক্তব্যের চুম্বক অংশটি শুনে আসি। সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম? এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছেন। 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে, নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। আমরা বক্তব্যটি শুনছিলাম। ডক্টর ফরিদি, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। পাশাপাশি এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে আমরা একজন জামায়াতের একজন এনসিপির নেতা এবং একজন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকে যোগ করে নেব, তাদেরও বিশ্লেষণটা শুনতে চাইবো। আপনি শুরু করুন, তবে পাশাপাশি তাদের কিছু যদি আমরা যোগ করে নিই। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন জয়নাল আবেদিন শিশির, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, এবং একই সঙ্গে এই আলোচনা আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মুস্তফা জামান। আপনাদের কাছে যাব, তবে ছোট্ট করে একটু ডক্টর ফরিদের বিশ্লেষণটা একটু শুনে নিই। আপনার কাছে কি মনে হয়? এর আগে আমরা ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শুনেছি, সেই অভিযোগ সামনে আনা হয়েছে, এবার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মানে এই সময়টাতে কেন এই ধরনের বক্তব্যটা দিচ্ছেন, আপনার কি মনে হয়? এটা কোনো একটা রাজনৈতিক কৌশল আমার কাছে মনে হয়, কিন্তু রাজনৈতিক কৌশল নিতে গেলে যে পাগলের মতো প্রলাপ বকতে হবে, এটা আমার কাছে মনে হয় না। মানে এটা আসলে রাজনৈতিক কৌশল হিসেবে কতটুকু ঠিক, সেটাও আমার কাছে খুব প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। কারণ হলো যে নির্বাচন যদি এতই প্রশ্নবিদ্ধ হয়, সেটা তো আমরা নির্বাচনের পরে ওরকমভাবে ওনাদের মুখ থেকে সেরকমভাবে বক্তব্যগুলো কিন্তু ওভাবে আসেনি। ওনারা যখন যে সিটে যারা জয় হয়েছেন জামাতের এমপিরা, তারা তো বিপুলভাবে উল্লাস প্রকাশ করে তাদের জয় পালন করেছিলেন, তখন তো আমরা এসব কথা শুনিনি। আর শুধু তাই নয়, এটা হচ্ছে কি জামায়াতে ইসলামের ইতিহাসের রেকর্ড পরিমাণ বিজয়, মানে এরকম ইতিহাসে এর আগে কোনোদিন তাদের বিজয় হয়নি। তারা এর আগে বিএনপির সাথে তারা যখন ইন্ডিভিজুয়ালি করেছিল, তখন তারা ভোট সিট পেত 4-5টি। জামাত বিএনপির সাথে জোট করে হয়তো সেটা 15, 16, 18টি হয়েছে।
সেখান থেকে এককভাবে 68-69 এনসিপি বা 11 জোটিও দলীয় জোট করে 77-78টি পাওয়া, এটা তো তাদের জন্য আকাশে চাঁদ পাওয়ার মতো বিষয়। তো সেটাকে কি করে ষড়যন্ত্র বলা হচ্ছে, এটা আসলে একেবারেই বোধগম্য নয়। আর যেটা বলা হচ্ছে যে আরেকটি কথা উনি লাস্টে যেটা বললেন যে এটা একটা ঐক্য, মানে দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা এই কাজটি করেছেন। আমার কাছে এই বক্তব্যটা আসলে খুবই উদ্ভট মনে হলো ওনার। আর শুধু তাই না, উনি কিন্তু আবার নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার গণভোটের রায়কে আবার কিন্তু ঠিক মনে করছেন। ওই একই নির্বাচনে কিন্তু গণভোটের রায় লোকজন ভোট দিয়েছে। নির্বাচনের ফল যদি ইঞ্জিনিয়ার্ড হয় তাহলে গণভোটের রায়টাও তাহলে তো ইঞ্জিনিয়ার্ড হয়ে যাওয়ার কথা, তাই না? তো একটার সাথে তো আরেকটা মিলছে না। তো এই জন্য আমার কাছে পুরোটাই খুব উদ্ভট এবং অবাস্তব কথা মনে হলো, এবং এটা আসলে একটা বিরোধী দলের প্রধানের কাছ থেকে এই ধরনের বক্তব্য খুবই দায়িত্ব জ্ঞানহীন বলে আমার কাছে মনে হয়েছে। জি মোস্তফা মামুন, আপনার প্রাথমিক বক্তব্যটা শুনে আমি দুজনের কাছে যেতে চাই। দেখেন, সাধারণত যে কোনো ইলেকশনে নির্বাচনে বাংলাদেশে তো অনেক কথা হয়, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ভোট ডাকাতি ইত্যাদি ইত্যাদি হয়। আমরা ধরেই নিই যে নির্বাচনের পর এই আলোচনাগুলো ব্যাপকভাবে হবে এবং বিরোধী দল প্রত্যাখ্যান করবে, তারপর বিরোধী দল সংসদে যেতে চাবে না, তারপর এক সময় যাবে। এটা আমরা সাধারণত এটা জানি। এবার ব্যতিক্রম হয়েছে এই অর্থে যে এবার আসলে শুরুতে খুব বেশি বাদ প্রতিবাদ হয়নি। এটা এবার একটা স্লো রিয়াকশন, আসলে লেট রিয়াকশন। আস্তে আস্তে আমরা যত সময় যাচ্ছে তত আমরা দেখতে পাই সেটাও ইন্টারেস্টিং। সেটা আবার যে টানা চলতে থাকে তা না। আজকে হয়তো বলে, যেমন আজকে জামাত বলেছেন, কিন্তু এনসিপির নেতারা কয়েকজন বেশ আগেই বলেছেন, তীব্রভাবে বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই মনেই করতে পারি, যে বেশ তীব্রভাবে বলেছেন। নির্বাচন কমিশনের উপস্থিতিতেই উনি বলেছেন যারা হেরেছেন আর কি, ইঞ্জিনিয়ারিং কথা হেরেছেন। তো যাই হোক, তারা এখন এটা বলছেন। এটার মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে জামাত তো ভাই যেটা বললেন যে জামাত আসলে তাদের ইতিহাসে সেরা রেজাল্ট করেছে, সো দে মাস্ট বি হ্যাপি, দে শুড বি হ্যাপি। এটা আমরা সাধারণত ধরে নেই। কিন্তু যেটা হয়েছেন জামাতের ওই ইন্টারিম সরকারের 2 বছরের সময়টা, যে এরকম একটা পরিস্থিতি চলে, সেই পরিস্থিতি অনেকগুলো জায়গা তাদের কাছে অনুকূল মনে হচ্ছিল হয়তো। সেই কারণে তারা আসলে মনে হচ্ছিল যে এত দূর যখন এসছি, কিরকম থাকে যে আপনার মনে করেন জামাতের যে ওই অবস্থা থেকে এখানে আসলে অনেক বড়, কিন্তু তখন আমরা মনে হয় আরেকটু এগুলোই তো আমরা ক্ষমতায় চলে যেতে পারতাম, আর একটু বেশি ভোট পাইলে। এত কাছে তো আসলে কখনো এই জায়গাটা জামাতের মধ্যে আমার ধারণা তাদের মধ্যে তখনও মনে হচ্ছিল, এবং ইলেকশনের পর মনে হচ্ছে, এখন আরো মনে হচ্ছে যে ওই কারণে আফসোসটা বেশি, এবং সেটা আসলে নানাভাবে প্রকাশিত হয়। এটা হচ্ছে একটা পার্ট। আবার দেখেন, আমরা যদি দেখি যে এইবার নির্বাচনে তো এই দুই দল জামাত, ট্রেডিশনালি আমরা বিএনপি জামাত যে পরস্পর বিরোধিতা হবে, এটাও বাংলাদেশে আসলে 5 বছর আগে আমরা ভাবি নাই, এটা কল্পনা করি না, এত তীব্র বিরোধিতা হবে। 71 প্রশ্নে এরকম তীব্রভাবে বিএনপি বলবে এবং জামাতকে ডিফেন্ড করতে হবে, বা ভাইস ভার্সা। তো ফলে যেটা হয়, তাদের বিরোধী আসলে আরেকটা পক্ষ 5ই আগস্ট আসলে যারা পতিত হয়েছে, যারা 5ই আগস্ট পরাজিত হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে, আমারও মাঝে মধ্যে মনে হয় যে তারা এটা বলেন, তারা এটা চেপে রাখেন, যা বলার কথা বলেন না, কারণ তারা জানেন যে ওইটা যত বেশি আলোচনা হবে তত ওই শক্তিটা, যে শক্তিটা আসলে আসলে দুই দলই ক্ষতিগ্রস্ত হবে। ইনফ্যাক্ট বিএনপির চেয়ে জামাতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমি যদি সব পলিটিক্যাল ইকুয়েশনে দেখি। এই জন্য তারা কনসিস্টেন্টলি এটা বলেন না, কারণ বলতে গেলে আবার ওইটা আসতে পারে, কিন্তু আবার সরকারকে চাপে রাখতে হয়, এই জন্য মাঝে মধ্যে তারা চাপে রাখেন। তো পুরো জিনিসটা আসলে এক ধরনের রাজনৈতিক কৌশল। এখন এই কৌশল রাজনীতি কৌশলেরই খেলা। এই আপনি বলবেন, আলোচনা হবে, তারপর আপনি অন্যরকম কথা বলবেন। রাজনীতিতে যে কোনো কিছু বলা যায়, এবং আমাদের দেশে আছে না একটা রাজনৈতিক বক্তব্য, এর কোনো রেখা নাই। সত্যি একটা কিছু বললে, ভুল বললে ওটা রাজনৈতিক বক্তব্য ছিল, বললে শেষ। তো এই রাজনৈতিক বক্তব্যের নানা রকম কথাবার্তা চলবে, এবং সেই কথাবার্তা আসলে আমার কাছে মনে হয় এখনকার সময় এসে এগুলা খুব বেশি হয় না। ইলেকশন হয়ে গেছে, একটা দল সেটেল করে ফেলেছে, তারপর হবে যে ফুটবল খেলা শেষ, যত রেফারিং আপনি বলেন, রেজাল্ট ইজ ডান। ফলে এখন আমার কি করতে হবে, পরের ম্যাচের কথা ভাবতে হবে। ওনাদেরও আসলে সেটাই ভাবলে আমার মনে হয় ভালো, দেশের জন্য ভালো। আমি সেই জায়গা থেকে একটু জানাল আবেদিন শিশিরের কাছ থেকে দুটি প্রসঙ্গ জানতে চাইবো। আমাদের মোস্তফা মামুন এবং ডক্টর ফরিদির প্রাথমিক বিশ্লেষণ আপনারা শুনছিলেন। আমি জানাল আবেদিন শিশির, আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমরা প্রথমত দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের এনসিপি নেতাদের বলেন বা জামায়াতের একটা ঘনিষ্ঠতার কথা নানান অঙ্গনে এটা ঘুরে ফেরে। এখন এটাও আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যখন দেশে এসেছিলেন, বিমানবন্দরে তার আশপাশে যারা ছিল সবই তো এনসিপির নেতার আসলে। ফলে তারাই এখন কেন সেই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছে, এর মানেটা আসলে কি? এটা কি বিএনপিকে রাজনৈতিকভাবে বিব্রত করা? বিষয়টা কি এভাবে দেখা যায়, নাকি আবার ডক্টর ফরিদি যেটা বলছিলেন যে আপনাদের বক্তব্যের মধ্যে, 11 দলীয় ঐক্যের বক্তব্যের মধ্যে এক ধরনের মানে সাংঘর্ষিক বিষয় দেখা যায়, যে একদিকে আপনারা গণভোটের রায় মানছেন, অন্যদিকে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ
Salt Bay. Welcome to Salt Bay. এই চূড়ান্ত নির্বাচনের ফলাফলকে আবার অস্বীকার করছেন, সেখানে ষড়যন্ত্র দেখছেন, কেন আসলে এগুলো? ধন্যবাদ আপনাকে এবং আমার তিনজন বিজ্ঞ সহ-আলোচককে এবং চ্যানেল ওয়ানের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, তারা কিন্তু আলোচনার মধ্যে অনেকটা বলে দিয়েছে যে মিশর আর আর্জেন্টিনার ম্যাচ আর্জেন্টিনার পক্ষে রেফারি রায় দিয়ে দিয়েছে, এখন তুমি যত চিল্লাপাল্লা করো কিছুই হবে না, এই রেফারি রায় চূড়ান্ত রায়। তো আমাদের ক্ষেত্রেও এরকম রেফারিটা মানে আমরা রেফারিকে বিশ্বাস করেছি, মনে করছি 5 আগস্ট পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট হবে, কিন্তু আমরা আহত হয়েছি এবং আমরা বারবার বলেওছি যে লন্ডন মিটিং এর পরে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সকল প্রশাসন লন্ডন মিটিং এর পরে বিএনপির দিকে ঝুঁকে পড়েছিল এবং বিএনপির কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সায়ে সবকিছু মানে বিএনপির অনুকূল হয়েছিল। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন অনেকটা বিএনপির দপ্তর সম্পাদক ভূমিকা পালন করেছিল, যেটা আপনারা দেখেছেন 41 জন ঋণ খেলাপিকে সে তার প্রচলিত আইন ভায়োলেশন করে তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে এবং বিএনপির মহাসচিব গিয়ে ইসিতে গিয়ে এই ঋণ খেলাপিদের পক্ষে কাজ করেছে। সুতরাং এটাতে প্রমাণিত যে এখন নির্বাচন কমিশন মানে কোনো কিছু করে না। সুতরাং আপনি যে দুইজন বড় রেফারি বলেন, এই দুজন বড় রেফারি হচ্ছে মানে অনেকটা মিশরের বিপক্ষে যেরকম আর্জেন্টিনাকে জয় করে দিয়েছে, ঠিক অনেকটা হচ্ছে 11 দলের বিপক্ষে গিয়েছে এরকম। তো রেফারিদের অবস্থাটা একদম সারা দুনিয়ায় দেখেছে, সারা মানে বাংলাদেশের মানুষও দেখেছে রেফারি কেমন ছিল মানে আপনার এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশন। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে বলছি যে নির্বাচন কারচুপি হয়েছে, এটা কি শুধু মানে বলার জন্য বলছি নাকি কোনো ফ্যাকচুয়াল কিছু আছে? তো আসেন তাহলে একটু কথা বলি এই জায়গাটা। দেখেন, নির্বাচনের দিন বাংলাদেশে বিএনপি অধ্যুষিত এলাকায় সারা দেশেই কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় সেনাবাহিনী কেন্দ্র উদ্ধারও করেছে, সক্ষম হয়েছে, কিছু কিছু জায়গায় সেটা পারেও না তাদের লোকবল সংকটের কারণে। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি নির্বাচনের দিন ভোট গণনা কোনোভাবে সুষ্ঠু হয় না এবং ভোট গণনা এবং ঘোষণা এই জায়গায় সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এবং মানে এখানে প্রশাসন নিরপেক্ষতার পরিচয় দেয় না। বরং আমরা বলতে পারি কার্যত কিছু জায়গায় যদি ভোট গ্রহণ সুস্থ হয়, বড় আকারে ভোট গণনা এবং ঘোষণায় ব্যাপক অনিয়ম হয়েছে। তার প্রমাণ হচ্ছে দেখেন, সন্ধ্যা 6টায় বিএনপি মিডিয়া সেল থেকে তাদের বিজয়ের উল্লাস প্রকাশ করছে এবং কোন কোন আসলে জিতে যাচ্ছে সবগুলো তালিকা প্রকাশ করছে। ওই সন্ধ্যা 6টা বিএনপির মিডিয়া সেল কিভাবে জানে যে তারা সারা বাংলাদেশে ওই ওই আসনগুলো জিতে জয়লাভ করছে, অথচ বিএনপির মিডিয়া সেলের আরো 3 ঘন্টা পরে 10:30টার দিকে গিয়ে ইসি ঠিক বিএনপি মিডিয়া সেলের তালিকাটা প্রকাশ করে দিয়েছে। তো আমরা তো এখানে স্পষ্ট, এখানে তো মানে কেন বাংলাদেশের মিডিয়া মানে আপনার রাত 8টা পর্যন্ত সমস্ত নির্বাচনের আপডেট দিচ্ছিল, এই রাত 7টা 7:30 8টার পর থেকে রাত 10টা পর্যন্ত কেন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া ব্লক মানে ব্ল্যাক আউট হয়েছে, এটা তো বাংলাদেশের একটা বড় ধরনের গবেষণার দাবিও রাখে এবং মিডিয়া স্টাডি হওয়া উচিত এই জায়গাটা কেন এই কাজটা করেছে। দ্বিতীয়ত হচ্ছে যারা কারচুপিটা করেছে তারাও কিন্তু স্বীকার এসেছে। এর মধ্যে একজন হচ্ছে উপদেষ্টা, একজন ছিল রেজওয়ানা, সে বলেছে আমরা একটা এক্সট্রিম যারা ছিল তাদেরকে ক্ষমতা আসতে দিই নাই। তাহলে ক্ষমতায় কারা এসেছে? যাদেরকে তারা আসতে দিয়েছে তারা এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বারবার বলেছি লন্ডন মিটিং একটা ষড়যন্ত্র ছিল, এটা বাংলাদেশের কার্যত দ্বিতীয় একটা 111 মতো করেছে, একটা ক্ষমতার পালাবদল হয়েছে, এখানে ইলেকশন করতে করে নাই। তার প্রমাণ হচ্ছে এর প্রাইস পোস্টিং হিসেবে এই খলিলুর রহমান লন্ডন মিটিং এর পুরো মাস্টারমাইন্ড ছিলেন এবং এর নৈপথ্যের সকল কারিগর ছিলেন। তাকে তার পুরস্কার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ এই লোকটি ছিলেন বিএনপির সবচেয়ে বেশি চক্ষুশূল। অথচ বিএনপি ওই লন্ডন মিটিং এর পর থেকে নির্বাচনে জয় করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের খলিলুর রহমান রেজওয়ানা তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। এবং আপনি দেখেন এই যে আমরা এই কথাগুলো বলছি এগুলো কিন্তু ফ্যাক্ট নাকি এগুলো মিথ্যা, এগুলো আমরা শুরু থেকে বলে আসছি। ইসির ভূমিকা, ইসি আমাদের শাপলা কলি একটা ফুল, আমরা এই ফুলটা চাইছিলাম, এটা দেয় নাই, অথচ সে আমাদেরকে এই ফুলটা ফুটতে দেয় না, এটা কলিয়ে রেখে দিয়েছে। অথচ বাংলাদেশে অনেকের এসে জাতীয় মাছ ইলিশ দিয়েছে, জাতীয় ফল কাঁঠাল দিয়েছে। এখন বলেন এই ইসি যদি কাউকে জাতীয় মাছ ইলিশ না দিয়ে জাটকা দিত তাহলে বলতে পারতাম হ্যাঁ সে জাতীয় মাছ ইলিশ দেখে সে জাটকাটা দিছে, ইলিশটা দেয় নাই। কাঁঠালে তো সে মানে বিচি দেয় নাই, তাহলে আমাদেরকে কেন সে মানে এখানে শাপলা ফুল দিল না, ফুলটা ফুটতে দিল না কেন? ওকে তাহলে জয়নাল আবেদিন শিশির আপনি যে বলছিলেন যে এত ষড়যন্ত্র, এত ইঞ্জিনিয়ারিং, এত বৈঠকের মধ্য দিয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং যে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করলো, সেই সংসদে জামায়াত, এনসিপি, 11 দলীয় ঐক্য এই সংসদের থেকে এই সংসদকে বৈধতা দিচ্ছে কেন? দেখেন, আমরা বলি গণতন্ত্র ট্রানজিশনটা আমরা খুব চাই, আমরা চাই বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমরা স্মুথলি চেয়েছিলাম, কিন্তু বিএনপি সেটা করতে দেয় না।
যদি আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের বাইরে চলে যেতাম তাহলে এটা বিএনপি বাংলাদেশ এবং টোটাল এই জনগণের মানে মানে এটা অনেক বেশি খারাপ হতো। জুলাই পরবর্তীতে যারা আমাদের মানে বড় ধরনের শত্রু বা প্রতিবেশী শত্রুরা মানে আপনাদের দাবি অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, জনরায় উপেক্ষা হয়েছে, এর থেকে আর খারাপ কি হতে পারে? না, এখন আমরা যদি বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করি, আমরা বাংলাদেশে তো একদিনের জন্য তো রাজনীতি না, তবে আমরা মনে করছি এখনো আদালতে আমাদের প্রায় আপনার 50টা আসন নিয়ে আমাদের মামলা চলমান, যে আসনগুলোতে ইঞ্জিনিয়ারিং মামলা আমরা করেছি। তো আদালতকে এখন পর্যন্ত তো আমরা আস্থা রাখছি। আমরা তো মানে এরকম না যে আমরা আমাদের এই দাবি থেকে সরে আসছি বা আমরা যে বলছি ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা আমরা এখন অসত্য মনে করছি বা আমরা এখন চুপসে গেছি, বরং আমরা মাঠে আন্দোলন করছি। আদালতও মানে ওকে ওকে, আপনার কথা একদম পরিষ্কার জয়নাল আবেদিন শিশির। একটু সুযোগ দেবেন, আমি একটু মোস্তফা জামানের কাছ থেকে একটু তার বিশ্লেষণটা শুনতে চাইবো। জামায়াতের আমির এবং 11 দলীয় ঐক্যের যে বক্তব্যগুলো আমাদের সামনে আসে, সেখানে তারা স্পষ্ট করে বলছে যে আপনারা একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে আপনারা মজলুম ছিলেন, নির্বাচন করেছেন, সরকার পরিচালনা করছেন, রাজনীতি করছেন, কিন্তু এখন এক ধরনের পরিবর্তন তারা লক্ষ্য করে বিএনপির মাঝে। কি কারণে বিএনপি তার এতদিনের মিত্রকে ভুলে যাচ্ছে? কেন এই অভিযোগগুলো সামনে আসছে? ধন্যবাদ আপনাদের সবাইকে এবং চ্যানেল ওয়ানকে। আমি ইতিমধ্যে শিশির ভাইয়ের বক্তব্য শুনেছি, আপনাদের সকলের বক্তব্য শুনেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি সর্বপ্রথম শেখ হাসিনার পলায়নের পর বিএনপি বাংলাদেশে একটি সুশৃঙ্খল সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক, বিএনপি কিন্তু দাবি জানায় আসতেছিল। আমাদের ভাই শিশির ভাইকে বলবো, আপনারা এবং জামাত ইসলাম কোনো অবস্থাতেই আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক আপনারা চান নাই, কিন্তু আমরা চেয়েছিলাম বাংলাদেশে অতি দ্রুত একটা নির্বাচন হোক। জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, জনগণ যাতে ভোট দিতে পারে এজন্য বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম কিন্তু দাবি জানানো হয়েছিল। এখন আপনারা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। আপনি ইতিমধ্যে শিশির ভাই বলেছেন যে 50টি আসন নিয়ে মামলা হয়েছে, মামলার রেজাল্ট হোক, মামলার রেজাল্টই জানা যাবে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে বা ইউনূস সরকার ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দিয়েছে কিনা, এটা কিন্তু আমরা কোর্টের রায়ের মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের মনে হয় অগ্রিম এটা বলাটা ঠিক হবে না। আপনারা যখন ইউনূস সাহেবের সঙ্গে ছিলেন তখন তো ইউনূস সাহেব ভালো ছিল, আপনারা জিততে পারেন নাই, দেশের জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে নাই, এই জন্য ইউনূস সাহেব ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে জিতিয়েছে আপনারা বলতেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমার এক ভাই বলেছে আমরা কিছুই হলে আমরা বলি এটা রাজনৈতিক কৌশল বা এটা রাজনৈতিক বক্তব্য। আমি আসলে অ্যাকচুয়ালি বলতে চাই এটা মনে হয় ওনার একটা রাজনৈতিক বক্তব্যই। জনগণ তো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত জামাতকে দেখেছে, তারা বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কয়টা সিট পেয়েছে? এবার তো মাশাআল্লাহ অনেক সিট পেয়েছে। আমরা মনে করি শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে এবং সুন্দর ভোট হয়েছে এবং জনগণ তাদের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এই জন্য আপনারা অনেকগুলো সিট পেয়েছেন। আপনাদের ধৈর্য ধারণ করা উচিত যে আপনারা সামনে যদি আপনার কাউকে দোষারোপ না করেন, সামনে নির্বাচন হবে, আপনারা দেশের জন্য কাজ করেন, আপনারা মানুষের জন্য কাজ করেন, তাহলে আপনারা হয়তো আরো ভালো করতে পারবেন। এরকম যদি দোষারোপ করেন, দোষারোপের মাধ্যমে কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি না। যদি একটা নির্বাচন খারাপই হইতো তাহলে আপনারা কেন প্রত্যাখ্যান করলেন না? আপনারা তো সাধারণ গ্রহণ করলেন, সংসদে আছেন, দেশের জন্য কাজ করতেছেন। আমরা এখন দেশের সর্বকালের সবচেয়ে সুন্দর একটা সংসদ চলতেছে। এখন সরকারি দল এবং বিরোধী দলের যে সুসম্পর্ক চলতেছে, আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাতের আমির সাহেবকে নিয়ে ওনার এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় প্রশাসক এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ওনার এলাকার সমস্যাগুলো দেখভাল করার জি, চেষ্টা করছেন। মোস্তফা জামান, ঠিক আছে, শুনছিলাম আপনি বলছিলেন না এটা চমৎকার সংসদ চলছেন। আপনি যদি আজকে সংসদে খেয়াল করেন, মন্ত্রীর অনুপস্থিতি আজকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিতই হতে পারেনি। মানে কোথায় কোথায় সৌন্দর্য খুঁজে পান নিশ্চয়ই সেটা ব্যাখ্যা পরে জানতে চাইবো। আমি বরং একটু ডক্টর ফরিদির কাছ থেকে যেতে জানতে চাইবো, যেটা নিয়ে বারবার এই লন্ডন বৈঠকের প্রসঙ্গে সবাই নিয়ে আসেন। এটা কোন পয়েন্ট রেইজ করে আসলে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডন বৈঠক? লন্ডনের বৈঠকটা কি পরিপ্রেক্ষিতে হয়েছিল সেটা কিন্তু একটু চিন্তা করলে বোঝা যাবে যে বৈঠকটা কেন হয়েছিল। কারণ তখন একটা আপনার মনে থাকতে পারে যে সেনাবাহিনীর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে যাওয়া হয়েছিল এবং তখন বলা হয় যে খলিলুর রহমান আসলে একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এসে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এবং সেনাবাহিনীর প্রধান
ওয়াকারুজ্জামান খানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে ডক্টর ইউনূস চলে যাচ্ছিলেন এবং ওয়াকারুজ্জামান খানকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি ইস্যু হয়ে গিয়েছিল, কিন্তু তখন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্যে একটা ঐক্য তৈরি হয় এবং তাদের চাপে কিন্তু সেটা পরিবর্তিত হয়। এবং তখন আর বিএনপির অবস্থানটা ছিল তখন আসলে যেহেতু নির্বাচনমুখী এবং সেনাবাহিনী প্রধানও নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছিলেন, তখন দেখা গেল বিএনপি সেনাবাহিনী এটা একদিকে, আবার ইন্টারিম সরকার অন্যদিকে, জামাত এনসিপি অন্যদিকে। তো এই বেলে একটা কিন্তু খুব শঙ্কার পরিবেশ তখন তৈরি হয়েছিল। সেই শঙ্কার পরিবেশটা আসলে একটু ডিফিউজ করার জন্য, ঠিকঠাক করার জন্য ওই মিটিংটা হয়েছিল এবং তখন একটা নির্বাচনের ঘোষণা হয় তখন কিন্তু সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আমার যতদূর মনে পড়ে দেশের মধ্যে। এবং তখন কিন্তু সেই বৈঠক নিয়ে আমার যতদূর মনে পড়ে এনসিপি বা জামাত তাদের থেকে কিন্তু ওই নির্বাচনের ঘোষণা, তারিখ ঘোষণা হওয়ার পর তারাও যে খুব একটা আপত্তি করেছিল। অবশ্য হ্যাঁ, তাদের মধ্যে খুব একটা যে এটাকে স্বাগত জানিয়েছে সেটাও ঠিক না, কারণ আমরা সাধারণ মানুষরা যেটা দেখেছি যে ইন্টারিম সরকারের ছদ্মবেশে কিন্তু জামাতের একটা বিরাট প্রভাব সেখানে তৈরি হয়েছিল এবং এনসিপির উপদেষ্টারা তো সেখানে ছিলেনই। তো সেই ক্ষেত্রে জনমনে একটা ধারণা ছিল যে ওনারা আসলে নির্বাচনটা যেভাবে হোক পিছিয়ে দিতে চাচ্ছেন বা বিভিন্নভাবে বানচাল করতে চাচ্ছেন। তারপর অন্যান্য কিছু প্রক্সি গ্রুপ, যেটা ওসমান হাদির ইনকিলাব মঞ্চ, এদেরকে দিয়ে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র তথ্য কিন্তু এসেছে। তো যেটা সহ আলোচক একটু আগে বললেন যে আমাদের সাধারণ মানুষের মনে হয়েছে যে জামাত এবং জামাত শিবির এবং এনসিপির একটা কিন্তু জোরালো অবস্থান যেটা ইন্টারিমের আন্ডারে আছে, সেটা তারা আসলে হারাতে চাচ্ছেন না এবং নির্বাচনের মাধ্যমে হারানোর ফলেই মনে হয় এত ক্ষোভ আর কি। তো আমি জাস্ট নির্বাচনের সম্বন্ধে আরো কতগুলো কথা বলে যাই। আমার ওনাদের কথা শুনে মনে হচ্ছে উনি আর আমি মনে হয় একটা ডিফারেন্ট দেশে নির্বাচন দেখেছি। নির্বাচন হওয়ার পরে আন্তর্জাতিক যত পর্যবেক্ষণকারী সংস্থা আছে এবং দেশের বিদেশে তারা কেউ কিন্তু এই নির্বাচনটাকে নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ এরকমভাবে বলেনি এবং সবাই বলেছে যে ইন্টারিম সরকার একটা প্রচন্ড ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের 1.5 বছরে, কিন্তু তাদের শেষ রক্ষাটা হয়েছে আসলে নির্বাচনটা ঠিকভাবে দিয়ে একটা এক্সিট পাওয়ার জন্য। এটা সেই সময় সবাই সাধারণ মানুষ বলেছে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। তো এই সময়ে এসে এনসিপি এসে তার জামাতের সাথে অ্যালাইন করে যে কথাগুলো বলছে, এটা এনসিপির ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে। জামাতের সাথে তারা আমি জাস্ট শেষ করি 30 সেকেন্ড। এনসিপি যে আত্মঘাতী রাজনীতিটা করেছে, তারা দ্রুত ক্ষমতায় যেতে চেয়েছে, তারা মাঠে ঘাটে রাজনীতি করে 10-15 বছর পরে ক্ষমতায় আসার মতো ধৈর্য তাদের ছিল না, কারণ তারা অভ্যুত্থানের পরেই তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। সেই ক্ষমতাটা নেওয়ার জন্য তারা তাদের স্পিরিটের জন্য, আমরা যারা এনসিপির বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, তারাও প্রতারিত বোধ করেছি। কিন্তু তাদেরকে আমি দেখছি যে তারা সেই তাদের নীতি থেকে সরে এসে জামাতের সাথে জোট বেঁধে, জামাত যেভাবে দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করছে, কথাবার্তা বলছে, একটা সর্বগ্রহণযোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এগুলো খুবই নীতিহীন কাজ। জি, আমি মুসাফা, আপনার একটু বিশ্লেষণ শুনবো যে আমরা ধরেন ডক্টর ইউনূসের সাথে সেই সময় তো দল বেঁধে অনেকেই বৈঠক করতে গেছে, কিন্তু মিস্টার রহমানের সাথে এই বৈঠকটা মানে এত বড় রাজনৈতিক ইস্যু হয় কেন? প্রথম হচ্ছে ওয়েদারের একটু চেঞ্জ হয়েছিল, সেটা আমাদের মানতেই হবে। ওইখানকার সিচুয়েশন কিন্তু একটু চেঞ্জ হয়েছিল। চেঞ্জটা কিরকম, যে তারা পর্যন্ত ধরেন বিএনপি কি চেয়েছিল, বিএনপি আসলে তারপরে সঙ্গে সঙ্গেই নির্বাচন চেয়েছিল ইমিডিয়েটলি। বিএনপি প্রথম যে মিটিংটা করেছিল সেখানে নির্বাচনের কথা ছিল, কিন্তু ওই সময়টাতে মনে হচ্ছিল নির্বাচনটা টু আর্লি, মানে যেটা ছিল সিচুয়েশন তখন যে অবস্থায়, এটা মনে হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে কারণে নির্বাচনকে টু আর্লি মনে হচ্ছিল, কয়েক মাস পর 2-3 মাস পর মনে হচ্ছিল এই কারণে নির্বাচনটা হওয়া উচিত। কেন আমরা টু আর্লি তখন মনে হচ্ছিল যে মাত্র একটা অভ্যুত্থান গেছে, একটা স্টেবিলিটি দরকার, এক ধরনের একটা সিচুয়েশন দরকার, এটা মনে হচ্ছিল না। কিন্তু কিছুদিন পর মনে হলো যে না, সিচুয়েশন যেদিকে যাচ্ছে আরো কন্ট্রোললেস, আরো খারাপ অবস্থা, তখন মনে হলো যে নির্বাচনের সমাধান। মোটামুটি মানুষের মধ্যে কিন্তু পারসেপশনটা 3 মাস পর্যন্ত একরকম ছিল, তারপর আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। সেই সময় সিচুয়েশন কি হলো, তখন বিএনপি কিন্তু এই নির্বাচনের কথা বললে শুরুর দিকে কিন্তু মানুষ সমালোচনা করতো সাধারণ, তখন আস্তে আস্তে এটা অ্যাকসেপ্টেবিলিটি পাওয়া শুরু করলো এবং এটা একদিকে অ্যাকসেপ্টেড পাচ্ছে। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, আমাদের গণঅভ্যুত্থানে যারা ছিল তারা কিন্তু, আমি যদি মনে করি নির্বাচন যদি 3 মাসের মধ্যে হতো,
তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় হয়তো যেত, কিন্তু এরা অনেক বড় শক্তি নিয়ে তাদের কারোর সঙ্গে জোট করতে হতো না আমার মনে হয়, বিকজ তাদের পক্ষে জনমতটা ছিল, ফ্লোটা ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম যেটা হলো, তারা নির্বাচন পেছানোর পর যেহেতু এক ধরনের তাদের সঙ্গে সরকারের এক ধরনের তারা প্রশ্রয় পেল, এবং আমার ধারণা এটা জামাতের কারণেই হয়েছে, জামাত পেল, ফলে তারা মনে করলো তারা ক্ষমতার কাছে আছে, বিএনপি বললো আমরা দূরে, বিএনপি সেটা বিরোধীদের মাত্রা তৈরি হলো। তারপর কি হলো, সেই সময় মাত্রা তৈরি হতে আবার আরো উনি অনেক কথা বলেছেন, অনেকগুলো ইকুয়েশন সেনাবাহিনী টেনাবাহিনী, তখন একটা সিচুয়েশনটা কিন্তু বেশ এবং তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ, নানা পক্ষ সুবিধা নিতে পারতো। ফলে ওই যে ওই সময় ইয়েটা হলো, তারেক রহমানের সঙ্গে বৈঠকটা হলো, তাতে কিন্তু এরপর দেখবেন বিএনপি আর তীব্রভাবে বিরোধিতা করেন, নির্বাচনের ডেটটা তারা পেয়ে গেছে, এবং নির্বাচন তাদের মতো না হলেও কিন্তু ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হয়েছিল। ফলে সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়েছিল, নির্বাচনী হাওয়াটা তৈরি হয়েছিল। এর ভিতরে কি কি হয়েছে, অনেক কথা উনি বলেছেন, অনেক কথা আমি বলতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় এগুলা আসলে খুব বেশি মানে এখনকার প্রেক্ষিতে, এখনকার সময়ে, আমরা এখনকার সময় দাঁড়িয়ে এগুলো নানাভাবে বিশ্লেষণ করা যায়। অনেকটা সত্যি, কিছুটা হচ্ছে আপনার আলোচনা। ফলে এটা না বলে আমরা বরং বলতে পারি যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছিল, তার পিছনে কি কি ছিল খলিলুর রহমান, সেটা আসলে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, অনেক চিন্তার কথা, অনেক 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 সমীকরণের কথা, অনেক সমীকরণের কথা। আমি বরং এই জায়গা থেকে আপনি সমীকরণ যখন প্রশ্ন তুললেন, তখন আরেকটা সমীকরণ আমাদের সামনে আসছে। বরং এই বক্তব্যটা আমরা শুনি, বরং শুনলেই বরং এখান থেকে আরো কিছু পয়েন্ট রেইজ হবে। পাশাপাশি আমি আমাদের সংযুক্ত অতিথি যারা আছেন তাদের কাছেও জানতে চাইবো আসলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কেন নির্বাচনটাকে। আমরা বরং এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ একটি মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন এই 11 দলীয় জোটের মানে সমাবেশেই বা সেমিনারে, সেখানে শুনি, ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। আমি অনুরোধ করব, বেশি সময় ক্ষেপণ না করে, জনগণকে কষ্ট না দিয়ে, দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন, এবং যে বা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথা বলি। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। আমরা বক্তব্যটি শুনছিলাম, আমি বিরতির পরে সেটি নিয়ে আলোচনা করতে চাই। কর্নেল অলি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতে সতর্ক করছেন এবং বলছেন তার চারপাশে শত্রু পরিবেষ্টিত হচ্ছে। এই কথা আসলে কোনো তাৎপর্য বা কোনো সেন্স ক্রিয়েট করে কিনা আমি একটু বিরতির পর এসে বুঝতে চাইবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর ফরিদি, যেটা আমরা দেখছিলাম আসলে বিরতির আগে যে বক্তব্যটা কর্নেল অলি আহমেদের, তার এই যে সতর্ক বার্তা দেয়া প্রধানমন্ত্রীর প্রতি, এটার মধ্যে কোনো ভিত্তি দেখেন, কোনো সেন্স ক্রিয়েট করে? আসলে ওনার এই বক্তব্যটা আমার মনে হয় ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা একটু ফলো করলে বোঝা যায় যে কেন এই সময়ে এসে উনি এই বক্তব্য রাখছেন। উনি যখন বিএনপি থেকে আলাদা হয়ে এলডিপি গঠন করলেন, তারপরে কিন্তু এলডিপি কোনো রাজনৈতিক ভাবে আগাতে পারেনি, মোটামুটি একটা মুখ থুবড়ে পড়া একটা প্রান্তিক একটা দল হিসেবে রয়ে গেছে, এবং সেটা পুরো আওয়ামী লীগের পুরো আমলটা জুড়েই সেরকম ছিল। অলি আহমেদের নাম সেরকমভাবে আলোচনায় খুব একটা আসতে আমরা শুনি নাই। তারপর যখন অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতির সুযোগ হলো, যেহেতু ওনার ওই ভূমিকা আওয়ামী লীগের আমলে তেমন দেখা যায়নি, সেজন্য উনি সেটাকে ক্যাশ ইন করেও কিছু করতে পারেন নাই, কারণ ওনার ক্যাশ করার মতো কিছু ছিল না। ততদিনে উনি রাজনৈতিকভাবে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন।
তো একজন মুক্তিযোদ্ধা, একজন যিনি মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা সম্বন্ধে ওনার চেয়ে ভালো কথা তো আর কারো জানার কথা না। তো এরকম একজন মুক্তিযোদ্ধা যখন শেষমেশ এসে তার শেষ বয়সে এসে রাজনৈতিকভাবে কিছুটা হলেও প্রাসঙ্গিক থাকার জন্য, মানে ডুবন্ত একটা মানুষ খড়কুটো ধরেও যখন বাঁচতে চান সেরকম ভাবে বেঁচে এসে যখন জামাতে যোগদান করেন, তার রাজনৈতিক আদর্শের পুরোপুরি বিপরীতে যে তখন আসলে তার বক্তব্যকে আমার কাছে মনে হয় না খুব গুরুত্বের সাথে নেওয়ার কিছু আছে। এটা এক ধরনের আমার ধারণা অ্যাটেনশন সিকিং অ্যাটিটিউড, যে কিছু একটা চমক লাগিয়ে কিছু বললাম, তখন লোকজন ঘুরে তাকে একটু কথাটা শুনলো, কিন্তু শোনার পর কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে এটা আসলে একটা অর্থহীন কথাবার্তা, একটা মনোযোগ আকর্ষণের একটা ব্যর্থ চেষ্টা, এছাড়া আর কিছু না। যে মোস্তফা মুন আবার এটাও তো বলেন যে আসলে যখন একজন প্রধানমন্ত্রী বা ক্ষমতাবান ব্যক্তি থাকেন, তার আশপাশে অনেক শত্রু জন্মায়, গোপন শত্রু জন্মায়, চাটুকার জন্মায়। এটার মধ্যে কি একেবারেই মেসেজ নেই? দেখেন, প্রথম কথা হচ্ছে যখন প্রধানমন্ত্রী হন এত তার নিরাপত্তা থাকে কেন? একজন মানুষই তো। কারণ হচ্ছে তার পক্ষে অনেক রকম দেশি বিদেশি বন্ধু শত্রু নানান রকম মানুষ থাকে, নানান রকম ইন্টারেস্টের সঙ্গে তাকে লড়াই করতে হয়, নানা কিছুকে ব্যালেন্স করতে হয়। ফলে পৃথিবীর সব সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু তাদের একটা ঝুঁকি থাকেই, থাকবেই। সেটা নানা রকম ঝুঁকি, ইভেন ধরেন অন্য ঝুঁকি বাদ দেন না, এখন তো যে অবস্থা হয়েছে যে আপনি একটা জনসভায় গেলেন, সেখানেও কিন্তু আপনি একটা এম্বারাসিং সিচুয়েশনের শিকার হতে পারেন, সেটাও তো এক ধরনের ঝুঁকি। কিন্তু অলি যেভাবে বলছেন, কর্নেল অলি, সেটা হচ্ছে সেটা আসলে সেন্স মেক করে কিনা আমাদের দেশের কনটেক্সটে। কারণ এরকম যদি আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে আসলে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বাবা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও তো আসলে এভাবে মারা গেছেন, বা তার আগে বঙ্গবন্ধু বা আরো অনেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উনার জায়গা থেকে উনার এই কথাটা, ব্যক্তি হিসেবে উনি ক্রেডিবিলিটি আসলে সেই অর্থে নাই, আমি মনে করি এখন হারিয়েছেন। একসময় উনি খুবই রেসপেক্টেড লোক ছিলেন, উনি ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার, এবং অনেক রকম ভূমিকা আছে তার। কিন্তু তারপর দল করার পর ছিল, কিন্তু সারা জীবন উনি যে রাজনীতিটা করেছেন ঠিক তার উল্টা রাজনীতির সঙ্গে উনি যোগ দিয়েছেন। এবং আপনি জানেন যে 2001-এর পর কিন্তু ওনার মন্ত্রিত্ব জামাতের সঙ্গে নির্বাচন করেছিলেন, বিএনপির সঙ্গে ঐক্য মানেননি, জামাতের সঙ্গে হওয়ার কারণেই তার বিরোধ, ওইখান থেকে কিন্তু তার বিরোধী শুরু এলডিপি, এবং যেটা এলডিপিতে গড়ায়। সেই মানুষটা যখন এখানে যান, তখন আসলে তার ক্রেডিবিলিটি, তার 30-35 বছরের যে আদর্শ, যে রাজনীতি, তার পুরো বিপরীত জায়গায় গিয়ে থাকলে আপনার কথা তো আসলে সেই অর্থে ভ্যালু কতটা ক্রিয়েট করে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি উনি যে সমস্ত কথা বললেন, যে রেফারেন্সগুলো দিলেন জিয়াউর রহমানের সঙ্গে ওনার কথাবার্তা, দেখেন এটা তো খুব ন্যাচারাল যে ওনার সঙ্গে আসলে ব্যক্তিগত সম্পর্ক ছিল, ডিপ সম্পর্ক ছিল, তারা একসঙ্গে যুদ্ধ করেছেন এবং পরেও সঙ্গী ছিলেন। কিন্তু এখন আসলে ওই প্রেক্ষিত এটার সঙ্গে এটা মেলানো, এটা বলা আসলে এটা কি মিন করে, এটা আসলে যেটা হয়, উনি যেন গুরুত্বপূর্ণ ছিলেন, ওই যে ইয়া ভাই যারা বলছিলেন যে অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, ক্লোজ ছিলেন, এই জায়গাগুলো এখন নানাভাবে বোঝানোর চেষ্টা করবেন, এবং সেই চেষ্টার অংশ এটা বলেছেন। ফলে আমার কাছে মনে হয় একটা ঝুঁকি সবসময় থাকে, কিন্তু তার কথার কারণে যেটাকে অনেক বেশি ইয়ে করতে হবে তা না, ন্যাচারাল যেটা আছে সেই ঝুঁকিটুকু আছে, সেই ঝুঁকির প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এবং সেটাই চলবে। আমি মনে করি না যে এটা বাড়তি। ওকে, তাহলে আমরা আবারও সেই ষড়যন্ত্র প্রসঙ্গ বা এই যে বিএনপি, জামাত, এনসিপি 11 দল যে প্রসঙ্গটা আছে, সেই প্রসঙ্গ থেকে ছোট্ট করে জয়নাল আবেদীন শিশির কাছে সে শুনেই তাকে বিদায় দিতে চায়। জয়নাল আবেদীন শিশির, আপনাদের অবস্থান কি স্পষ্ট হচ্ছে? আপনারা বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, এক ছিলাম বলছেন, মজলুম ছিলাম বলছেন, আবার ষড়যন্ত্রের কথা বলছেন, রাজনীতির মাঠে কি আপনাদের অবস্থান স্পষ্ট হয়? দেখেন, আমি বারবার বলছিলাম যে আমাদের আগের অবস্থান ঠিক, মানে আপনার জুলাই বিপ্লবের আগের সরকার পালানোর অবস্থান, বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে যে 3 আগস্টের আমাদের যে অবস্থান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে তার অবস্থান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট ফর্ম করার পরে অবস্থান, জাতীয় নির্বাচনের পরে অবস্থান, আজকের দিনের মতো অবস্থান, একই অবস্থান। দেখেন, আমি আপনাকে ক্লিয়ার করি, শহীদ মিনার থেকে আমাদের নাহিদ ইসলাম 3 আগস্ট 34 জুলাই বলেছেন, শুধু ফ্যাসিস্ট সরকার নয়, আমরা পুরো ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে চাই, আমরা একটা নতুন বন্দোবস্ত চাই। তারপরে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন সর্বপ্রথম আমরা বিএনপি কে বলেছি আমরা একটা জাতীয় সরকার করি অথবা বিপ্লবী সরকার করি, দুইটাতে বিএনপি না করলো। তারা কি করলো? পুরাতন বন্দোবস্ত ঢুকে একটা ইন্টারিম গভর্নমেন্ট করলো। ভালো কথা। তখন আমরা বললাম যে আসেন আমরা জুলাই সনদ করি। তখন বিএনপি বললো কি না, এটা এইভাবে হবে না, এটা ঐক্যমত দরকার, একটা জাতীয় ঐক্যমত করলো। জাতীয় ঐক্যমত কমিশন
ঐক্যমত কমিশন একটা জুলাই সনদের কাছাকাছি আসলো, বললো তো না এই সনদ তো এভাবে বাস্তবায়ন করা যাবে না, কি করতে হবে, এই সনদের মানে পিপল ম্যান্ডেট লাগবে। হ্যাঁ, পিপল ম্যান্ডেটের জন্য দিল গণভোট। আমরা বললাম তো গণভোটটা আগে হোক, বলছে না এই গণভোট আগে হইতে হবে না, একই দিন দিতে হবে গণভোট। বিএনপির কথা অনুযায়ী একই দিন গণভোট দিলাম, সব করলাম, গণভোট হলো, গণভোটের জন্য বিএনপিও ক্যাম্পেইন করলো, আমরা করলাম, গণভোট হওয়ার পরে রায় আর মানতেছে না। শোনেন আমি আপনাকে বলি, এই যে ওনারা বলছেন না 2 বছর আমরা ক্ষমতা থাকতে চাইছি, আমাদের আহ্বায়ক থেকে শুরু করে এবং সমন্বয়করা এবং জামাত ইসলামের লোকেরা বলেছে নির্বাচন যদি 18 মাস সময় ব্যয় না করে যদি 3 মাসের মধ্যে দেওয়া সম্ভব হতো, 6 মাসের মধ্যে দেওয়া সম্ভব হতো, যদি বিএনপি এই সংস্কারগুলো মানত। আমাদের মূল উদ্দেশ্য ছিল সংস্কার একদম ডে ওয়ান থেকে এখন পর্যন্ত। আজকে দেখেন বিএনপি সে স্বাধীন বিচার বিভাগের জন্য এই সংস্কার মানে না, সে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বিচারক নিয়োগ অধ্যাদেশ সে বাতিল বা ল্যাপস করে দিয়েছে। সে মানে স্বাধীন মানবাধিকার কমিশন মানে না, সে গুম কমিশন মানে না, সে আপনার সংবিধান সংস্কার কমিশন মানে না। অথচ 2023 সালে এই বিএনপি নিজেই, তারেক রহমান নিজেই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেন, বেগম জিয়া ভিশন 2030 ঘোষণা করেন, এবং জিয়াউর রহমানের যে রাষ্ট্রপতির যে 19 দফা ওই বলে যে ওই দফার সাথে ওনারা কানেক্ট করে নাকি এগুলো ঘোষণা করেন, এবং যে জাতীয় নির্বাচনের আগে তাদের যে দলীয় ইশতেহার, ওই ইশতেহার কথা মানে চিন্তা করেন। এই যে ওনাদের দলের দলীয় ইশতেহার যেটা নির্বাচনের সময় দিয়েছে, রাষ্ট্র মেরামতের 31 দফা ভিশন 2030, এগুলো মানছেন না কেন? এগুলো এখন তো আমাদের মানে বলতে খুব স্বাদ লাগে, ভাই আপনার এনসিপিটা মানার দরকার নাই, জামাতেরটা মানার দরকার নাই, আসেন না আপনি যে নির্বাচনী ইশতেহারটা দিয়েছেন, স্বাধীন আপনার বিচার বিভাগ, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে মানে আপনার এই সংবিধান সংস্কার কমিশন, এগুলো আপনি মানেন একটু? জি, আপনার কথা একদম স্পষ্ট। তাহলে আমি বরং মোস্তফা জামানের কাছ থেকে একটু শুনে নেই, মোস্তফা জামানের কাছে শুনে নেই যেটা জয়নাল আবেদিন শিশির যে ধরনের পয়েন্টগুলো রেজ করছিলেন, যে জুলাই চার্টার, তারপরে বলেন সংস্কার বলেন, গণভোট বলেন, বা অন্যান্য যে প্রসঙ্গগুলো সামনে তুলে আনলেন, এইসব প্রশ্নে বিএনপির অস্বস্তিটা আসলে কোন জায়গায়? শুধু অস্বস্তি না, বিএনপি নিজেরটাই মানছে না। জি, এটা শিশিরের বক্তব্য, কিন্তু শুনতে পাচ্ছেন আমাকে? জি বলুন মোস্তফা জামান, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আগে অলি সাহেবের বিষয়ে একটু 1 মিনিট বলি। অলি সাহেব বলেছে, অলি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেন উনি আমার প্রধানমন্ত্রী সম্পর্কে উনি চিন্তা করতেছেন। ওনার বাপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনি সতর্ক করেছিলেন। এজন্য আমি আমার পার্টির পক্ষ থেকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমি বিশেষভাবে কর্নেল অলি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি উনি বলেছে 11 দল বিএনপির শত্রু না, আমি ওনার সাথে একমত। আমাদের কোনো শত্রু নেই, আমরা আমার পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব সবাইকে নিয়ে দেশ গড়তে চায়, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এজন্য আমরাও কোনো দলকে শত্রু মনে করি না। আমরা জামাত, এনসিপি, বিএনপি সবাই মিলে দেশের সাথে সুন্দর একটা দেশ গড়তে চাই, আমরা সকলের সহযোগিতা চাই। আর আপনি যেটা বলেছেন, আমাদের কোনো অস্বস্তি নাই। আমরা 31 দফা দিয়েছি, আমরা মাত্র 2 মাস 3 মাস 4 মাস হলো মাত্র সরকার গঠন করেছি। আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। ইতিমধ্যে আমরা খাল খনন শুরু করেছি, ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছি। আপনারা আগামী 1 বছরের মধ্যে দেখতে পাবেন আমরা যে 31 দফা জনসম্মুখে দেখিয়ে আমরা ভোটের মাধ্যমে জিতেছি, আমরা পর্যায়ক্রমে আমাদের 31 দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার প্রতিপক্ষ বলবো না, আমার সহযোদ্ধা এনসিপি ভাইকে বলবো আপনারা টেনশন ফ্রি থাকেন। আমরা জনগণের উদ্দেশ্যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের সকল ওয়াদা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জি, আমরা ক্ষমতায় এসেছি, মানে অসংখ্য ধন্যবাদ মোস্তফা জামান, অসংখ্য ধন্যবাদ মোস্তফা জামান। যে কথাগুলো আপনি বলছিলেন, ফ্যামিলি কার্ড থেকে যনসেবা করা থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের ক্ষেত্রে থেকে, এসব বিষয় আসলে একটা সরকারের দায়িত্ব আসলে কাজগুলো করা। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সেটা করতে গেলে কত স্পষ্টতা বা স্বচ্ছতা মেনটেন করা হয়, পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের ক্ষেত্রে কতটা দায়বদ্ধ থাকা হয়, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই আসবে। কিন্তু আজ আর সুযোগ নেই, ফলে আপনাদের দুজনকে বিদায় দিতে হচ্ছে, মোস্তফা জামান এবং জয়নাল আবেদিন শিশির, কারণ আমরা অন্য প্রসঙ্গে আলোচনায় যেতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যোগ দিয়েছিলেন। আমি বরং এর পরে গতকাল থেকে আজকে যে টানা বৃষ্টিতে চট্টগ্রামে যা ঘটনা ঘটলো, কক্সবাজারে যে পাহাড় ধসের ঘটনা ঘটলো, সেই বিষয়ে আলোচনা আনবো। বিরতি নেই, বিরতির পর ফিরে সেটা প্রতিবেদন দেখবো, একই সঙ্গে এক্সপার্ট আমাদের সাথে যোগ দেবেন, নিশ্চয়ই আলোচনা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত,
আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মোস্তাহামুন, আছেন ডক্টর রুশাদ ফরিদি। আমরা পরের প্রসঙ্গটিতে যাওয়ার আগে ছোট্ট করে আমাদের এই আলোচনার সাথে যোগ করে নিতে চাই আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক এবং একই সঙ্গে তিনি আবহাওয়া.com এর প্রতিষ্ঠাতা ও আবহাওয়া অ্যাপসেরও প্রতিষ্ঠাতা বটে, জনাব মোস্তফা কামাল পলাশ। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। পলাশ, আপনার কাছে যাবার আগে আমরা ছোট করে একটা প্রতিবেদন দেখে নিতে চাই, যেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বাণিজ্যিক নগরী চট্টগ্রাম বল্লাচলে প্রায় অচল হয়ে গেছে। আমরা বরং প্রতিবেদনটি দেখি, তারপর আপনার কাছে আলোচনা আসি। টানা বৃষ্টিতে একের পর এক ঘটছে পাহাড় ধস, ঘটছে প্রাণহানি। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেওয়া হলেও সাড়া মিলছে না তেমন। চলমান দুর্যোগে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প 5-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধস হয়। এতে চাপা পড়ে তাৎক্ষণিক 3 জন নিহত হয়। পরে 13 জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরো 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 8 জনে। কলেজের মধ্যে হাঁটু পরিমাণ পানি, বাড়িঘরে থেকে বাইরে হতে পারতেছে না, স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কক্সবাজারের ভারী বর্ষণে পাহাড় ধসে রবিবার রাত এবং সোমবার আরো 11 জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। প্লাবিত হয়েছে জেলার সব উপজেলার নিম্নাঞ্চল। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মুস্তফা কামাল পলাশ, আপনি আমাকে ছোট্ট করে একটু বলবেন, নিশ্চয়ই একটু জানতে চাইবো যে ধরেন আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে সেটা ছোট্ট করে আমাদেরকে একটু ব্রিফ করবেন। পাশাপাশি এটাও একটু বলবেন যে টানা বৃষ্টিতে এমন যে মানবিক বিপর্যয় ঘটনা ঘটবে, এটা নিয়মিত বৃষ্টিতে আমরা দেখি, প্রত্যেক বছরই হয়। আমাদের প্রস্তুতির জায়গাতে কোন কোন জায়গায় আসলে আপনি ঘাটতি দেখেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ প্রথমেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ইতিমধ্যে দেখছি যে গত 4 দিন ধরে বঙ্গোপসাগরের সৃষ্ট একটি লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগে এবং এরপরে আজকে গতকালকে থেকে অন্যান্য সারা দেশে। তো বিশেষ করে বান্দরবন এবং কক্সবাজার জেলায় গত 3 দিনে কমপক্ষে 2টি জেলায় গড়ে প্রায় 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমি আমার কাছে যে দেখতেছি গতকালকে, বিশেষ করে গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত বান্দরবন জেলার লামা উপজেলায় আমি যেটা দেখছি 217 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বান্দরবনেও প্রায় 200 মিলিমিটার। তো এই যে বললাম 3 দিনের মধ্যে 600 মিলিমিটার, এটা অসাধারণ। মানে কি পরিমাণ বৃষ্টি এটা আমি বুঝতে পারবো। আমি যে আজকে যেখানে বসে সাক্ষাৎকারটা দিচ্ছি, এই রাজ্যে কানাডার পুরো 1 বছরে মাত্র 400 মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং এই যে আমরা যে এই পরিমাণ স্নোতে সম্পূর্ণ ডুবে যায় এরপরেও। এখন সেইখানে চিন্তা করতে পারেন, যেখানে পুরো 1 বছরে হয় 400 মিলিমিটার, সেখানে মাত্র 3 দিনে 600 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে এর চেয়েও বেশি। তো এটা একটা প্রাকৃতিক, মানে আমি যদি ভারী বৃষ্টি। এখন 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এইখানে আমাদের প্রস্তুতি কেমন ছিল? আমি বলবো আমাদের বাংলাদেশের প্রস্তুতি ভালো ছিল না। কারণ আমরা ইতিমধ্যে কয়েকটা পত্রিকার মধ্যে দেখছি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে 5টা রাডার, এই মুহূর্তে আজকে যদি আমি বলি, এখন 5টা আবহাওয়ার বিষয়ক রাডারের 5টি বন্ধ অবস্থায় আছে। তো আপনি বিশেষ করে এই যে এই ধরনের বিশেষ করে যে আবহাওয়া রাডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে প্রতি 5 মিনিট পর পর দেখায় ঠিক কোন স্থানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে। তো এই যে বৃষ্টিটা, যে নিম্নচাপটা আমাদের এই দিক থেকে আসলো, আমরা কিন্তু কি করলাম, আমরা এই যে প্রতি 5 মিনিট পর পর যেখানে তথ্য পাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমাদের যে রাডারগুলো বন্ধ, এগুলো থাকার কারণে আমরা কোনো তথ্য পাচ্ছি না। এবং এই যে আমাদের যেখানে ভূমিধস হলো বা অন্যান্য হলো, আমরা যদি পূর্ব থেকে আরো 2 দিন থেকে 3 দিন আগে থেকে যদি আমরা একটা ব্যবস্থা নিতাম, এইখানে শুধু মানুষকে সরে যেতে বললে কিন্তু হবে না। আপনাকে কিন্তু যে দারিদ্র মানুষটা যে বস্তিতে বাস করে, তার তো একটা মাথা গোঁজা ছাই ব্যবস্থা করতে হবে। যেমন কানাডার ক্ষেত্রে আমরা যেটা বলি, যখন এখানে -30-40 ডিগ্রি টেম্পারেচার থাকে শীতকালে, তখন কি করে, এইখানে শহরের যে দেখা যাচ্ছে স্টেডিয়াম বা শহরের যে মানে সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়া হয়। সেখানে সাময়িকভাবে যে 3 দিন ওই -30-40 ডিগ্রি টেম্পারেচার
বাচ্চা থাকে তখন রাস্তায় যারা মানুষ যারা ঘুমায় যারা তাদেরকে ওই হোমলেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। ঠিক এইরকম যদি আমাদের হতো যে পার্বত্য চট্টগ্রামে বা চট্টগ্রাম শহরে যে সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জায়গায় সাময়িকভাবে 2 দিন বা 3 দিনের জন্য যে মানুষগুলো পাহাড়ের একদম খাদে একদম পুরো কিনারায় থাকে অথবা পাহাড়ের নিচে, এই মানুষগুলোকে আমরা যে বলতাম ঠিক আছে তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, 3 দিনের জন্য তোমরা আসো, 3 দিন পরে চলে যাও। এরা কিন্তু হয়তো অনেক মানুষকে আমরা কনভিন্স করতে পারতাম। আপনার রিপোর্টে যে কথাটা বললেন যে এদেরকে বললেও যায় না, এরা যাবে কেন? মানে যদি আপনি একটা নির্দিষ্ট ব্যবস্থা না করেন তারা কিন্তু যাবে না। তো আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। এক। আর আগামী 3 দিন আপনি যেটা বললেন, কালকে হয়তো একটু বৃষ্টিপাত কমবে, কিন্তু আরেকটি দুঃসংবাদ হচ্ছে সেটি হচ্ছে নতুন আরো একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো, এবং এটার কারণে শুক্র, শনি এবং রবিবার আবারও একই রকম ভারী বৃষ্টি, অর্থাৎ আমরা আশঙ্কা করতেছি আরো প্রায় এরকম 400 থেকে 600 মিলিমিটার বৃষ্টি আবারও হতে পারে, বিশেষ করে এই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। তো তার মানে যেটা হচ্ছে ইতিমধ্যেই আমাদের গত কয়েকদিনের বৃষ্টিতে ভূমিধসটা হলো, ভূমি অনেক নরম অবস্থায় আছে। আগামী 3 দিন মানে শুক্র, শনি, রবিবারে যদি এই পরিমাণ আরো ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই যে পাহাড় ধসটা এটা আরো ব্যাপক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মুস্তফা কামাল পলাশ, আমাদের সাথে কানাডার সাসকাচুয়ান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি তার মন্তব্য দিচ্ছিলেন, তিনি আমাদেরকে একটা পূর্বাভাস দিলেন। উনি এটা বলছিলেন যে আমাদের আবহাওয়া অধিদপ্তরের অবস্থা কি, পূর্বাভাসের অবস্থা কি, ফলে যে জিনিস আমরা আগে থেকেই জানতে পারছি না, ফলে এই ধরনের একটা পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে তো ঘাটতি থাকবেই। এই বিষয়টা আমরা অমনোযোগী হই কেন ডক্টর ফরিদি? অমনোযোগী হই কেন, কারণ এটা একটা দীর্ঘ ইতিহাস আছে। আপনি যদি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে সেখানে জবাবদিহিতা তেমন একটা থাকে না। সরকারি একটা চাকরি পেলে আমরা মনে করি যে এটা মোটামুটি সারা জীবনের জন্য একটা বন্দোবস্ত হয়ে গেছে আর কি। কাজ করলাম কি করলাম না, মাস শেষে বেতন জমা হবে। এবং পার্টিকুলারলি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছে যে সুশাসনটা একেবারেই শূন্যের কোঠায় চলে আসছে, যেখানে আমরা লুটপাট এবং দুর্নীতিটাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেছি, যার ফলে ওই প্রাতিষ্ঠানিক কাঠামো একদম সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে এই আবহাওয়া অধিদপ্তর, সব জায়গায় সবই তো একটা আমলাতন্ত্রের মধ্যে দিয়েই চলে, সব জায়গায় কাঠামোগুলো ভেঙে পড়েছে, যার ফলে 5টা রাডার যে নষ্ট হয়ে যাওয়া, এতে তো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যাওয়ার কথা। তো সেরকম তো আমরা পুরো মানে কোনো খবর টবরও জানি না, তো সেটা কাজ করছে না। এটার জন্য দায়ী কে? 5টা যখন রাডার হয় তার তো দায়িত্বে কোনো একজন পরিচালক আছে বা কেউ আছে, তার চাকরি নিয়ে কি টানাটানি তৈরি হবে? আমার তো মনে হয় না। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ওই পাহাড় ধসের বিষয়গুলো কেন হয়, কারণ পাহাড় আমরা যখন প্রাণ এবং প্রকৃতিকে আঘাত করি, প্রকৃতি কিন্তু আমাদের রক্ষা করে না। এই যে নির্বিচারে গাছ কাটে বসতি করা, এটা তো আমরা বছর বছর অ্যালাউ করেছি, তো যার ফলে প্রকৃতি আমাদেরকে যে রক্ষার যে একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে, এবং প্রকৃতি তো আমাদের রক্ষা করে না। মুস্তফা মামুন, আপনি এই বিষয়ে ছোট্ট করে বিশ্লেষণ করতে থাকুন, আমি বরং ডায়াসে যাই, প্ল্যানারে কিছু অনলাইন পত্রিকা দেখবো। আপনিও কি মনে করেন যে ধরেন যারা সেসব পাহাড়ে বসবাস করে তাদেরকে আসলে বাধ্যতামূলক সেখান থেকে অপসারণ জরুরি? কারণ অনেকেই তো যেতে চায় না সেখান থেকে। যেতে চায় না কইতে কি, আপনার আমার কাছে জীবন আর তাদের কাছে জীবনটা একরকম না। আমাদের কাছে জীবন অনেক মূল্যবান, কারণ বেঁচে থাকলে অনেক কিছু হবে। তাদের কাছে বেঁচে থাকাটাই এত মৃত্যুতুল্য যে ঠিক আছে, মানে এরকম যাবে কোথায়। মূলত জীবন বোধটাই আলাদা। আমরা এই জিনিসটা আসলে আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারবো না। আমাদের প্রথম কথা হচ্ছে এটা তো হবে, তারা যেতে চায় না, তাদেরকে যাওয়াতে হবে এই সেই, কিন্তু এজ এ হোল আসলে এদের জীবনের কথা ভাবতে হবে। যে জীবনে এই যে জীবন তারা যাপন করে, এই যে জীবন এই মানুষগুলো যাপন করে, বা ওদের পাহাড়ে যাওয়ার দরকার কি? আপনি আমাদের কমলাপুর রাতে এখন আমরা যাই, আমাদের কাটাবনে দেখি, ওইখানে যে জীবন যাপন করে, সেই জীবন যে তারা যাপন করে মনে হয় আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য, আমাদেরকে করার জন্য। আমি এই সমস্ত জায়গায় মনে করি আমাদের যে উন্নয়নের গল্প, আমাদের অগ্রগতি সবকিছু মিথ্যা হয়ে যায় এই জীবনগুলোর দিকে দেখলে। আর এই মানুষগুলো মারা যায় বলেই কোনো কিছু ঠিক হয় না। এটা যদি মানুষ মারা যেত অনেক কিছু হতো। জি, আমি একেবারে সর্বশেষ আপডেটটা অনলাইনের বিভিন্ন দেশের প্রথম সারির অনলাইন পোর্টালগুলোর সেগুলো দেখেই আমি আসলে ছোট করে বক্তব্য নেওয়ার চেষ্টা করব, কিন্তু আসলে পারবো কিনা জানি না। প্রথম আলো এখন পর্যন্ত তাতে সাইড স্টোরি করেছে যে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী ছোট্ট করে যদি মন্তব্য করেন, এটা খুব জরুরি বিষয় আমাদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানের বিষয়। ডক্টর ফরিদি। জি, মানে এটা অবশ্যই এটা অনেকদিন থেকে দাবি ছিল, কারণ বিশেষ করে প্রাথমিক, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে প্রাথমিক এবং মাধ্যমিকে, এবং সেখানে যে শিক্ষকরা নিয়োগ পান
সেটা হলো আমরা শুনি যে 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে তারা প্রাথমিক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। এই কারণে শুধুমাত্র যে শিক্ষক একবার হতে পারলে, প্রাথমিক শিক্ষক হতে পারলে, তারপর মুদির দোকান বা অন্যান্য চাষবাস করলে কোনো সমস্যা নেই, স্কুলে না গেলেও হয়। তো সেইখান থেকে যদি শুধু বেতন বাড়ালে হবে না, সেই জবাবদিহিতাটা এবং শিক্ষকের মানও ঠিকঠাক হচ্ছে কিনা এবং শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা সেটাও দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে যেটা একটু জানানো দরকার, যে প্রতিমন্ত্রী পদমর্যাদা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান, এক লাইনে বলবেন চয়েস কেমন? খুবই ভালো, কারণ উনি এমনি নোন, ইন্টারন্যাশনাল নোন, শি ডিড এ লট অফ ওয়ার্ক, এবং সেই কারণে এরকম একজন লোকজন বাংলাদেশকে প্রযুক্ত করেন, তখন ওই ব্যক্তির যে বড়ত্ব সেটা বাংলাদেশকে কূটনৈতিকভাবে এবং বাংলাদেশকে অনেকভাবে উপকৃত করে। জি, অসংখ্য ধন্যবাদ মোস্তফা মামুন এবং ডক্টর রুশাদ ফরিদি আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।